আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিটতে আসছে? কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হতে করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে। আল্লাহ আমাদের কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন। জামাতে জয়েন করেন, বিএনপি নাকি ভাবিয়ে রাজনীতি করে অনেক ব্যস্ত থাকে, এবার কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না মনে হয়। শুনলে কিন্তু এবার সিনার কথা অনেক দো। আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের, হেবাটার লোক এবার একটা মিল আছে। দেখো দুই বিএনপি নেতার ভিতরে তুমুল বাকবিতণ্ডা, তুমুল খারাপ কথাবার্তা কাটাকাটি হয়েছে দুই নেতার ভিতরে। একজন হলেন ডক্টর ফয়জুল হক, আরেকজন হলেন বিএনপি নেতা জনাব মনিরুল ইসলাম রবি। দুইজনের ভিতরে তুমুল ঝগড়ার পিছনে কারণ একটাই, সেটা হলো মিজানুর রহমান আজহারীর পক্ষে কেন কথা বললেন। আজহারী বাংলাদেশে এসেছেন দীর্ঘ প্রায় 5 বছর পরে, ফেসিবাদের পতনের পরে স্বাধীন দেশে এসে 8টি বড় বড় মাহফিলের অংশ হিসেবে 2টি মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন। একটি কক্সবাজারে অংশগ্রহণ করেছেন, পেকুয়াতে, এবং আরেকটি অংশগ্রহণ করেছেন যশোরে। এবং এই যশোরের মাহফিল এবং পেকুয়ার মাহফিল দুটোতেই আমি নিজ ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে জনতার কাতারে সামিল হওয়ার জন্য আজহারী সাহেবের মাহফিলকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছি এবং বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। সেজন্য সবাইকে ধন্যবাদ, কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনারা জানেন আমার সেই বক্তব্য থেকেই একটি গোষ্ঠী যে কোনো মূল্যে আমার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় না আমি স্বাধীনভাবে কথা বলি, কারণ যেটা আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে। এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না। আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিটতে আসছেন? আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে। আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10 25 শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্র দল নাম নেয় নাই, ছাত্র ইউনিয়ন নাম নেয় নাই,
শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম, তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে। ইলেকশন দেন, এটা সহজ পথ সসম্মানে ঘরে ফেরার। আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণ অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা না? 90-এর গণ অভ্যুত্থানের পর বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান এসেছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার, প্রচুর অস্ত্র তার কাছে আছে। এই শক্তিকে ছোট করে দেখা আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে। বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওইপিট না, এটি বললে কিন্তু বিপদে পড়বা। এই ঝামেলা আছে, শোনো কিসের ঝামেলা? এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও, বলে বাবিয়ে কইছে। হ্যাঁ, মুসলিম ভাইয়ের বউয়ে নামটা মনে রাখতেন আপনি। দেখেন, আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা, খুবই সজ্জন ব্যক্তিত্ব, যথেষ্ট ভালো পলিটিশিয়ান। ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, যখন রাজনীতি এবং ধর্ম আসে, আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা, খবরদার বলছি। একদম এরকম যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকাইছিল আওয়ামী লীগ। কেন? একটাই কিন্তু অপরাধ, ইসলামের সাথে সংঘর্ষ না। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া প্যাচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারি তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বুঝে নিছে, তাদেরকেই মেনশন করছে, যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিচ্ছেন, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। তো এখন মিজানুর রহমান আল আজহারিকে আমাদের দুলু ভাই চিনেন না, বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আজহারির জন্য নেগেটিভ হয় নাই, আপনার জন্য হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিয়েছেন এটাও, কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস, আর যারা আমরা রাজনীতি করি, আরে রাখেন আপনার ভাই আছে আর কি, এর বহুত কিছু কোরআন হাদিসে আছে, তো আমরা কি মানি? এডি কই না এডি কই না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি। আবার জামাতও ধর্মের জন্য রাজনীতি, এটা হচ্ছে আলাদা কৌশল, বাট দিন শেষে তাদেরও টার্গেট অন্য কিছু। এখন আজহারি হুজুরকে কি অফার দিলেন, তাই না বিএনপি নেতা, যে আড়ালে আবডালে থাকেন না। জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক, মেটিকুলাসলি কাজ করে। কে যে জামাত, কে যে বিএনপি, কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন, যতক্ষণ না সামনে এসে হাজির হয় যে আসলে তিনি কোন দলের। হ্যাঁ, বিধি তুমি বলে দাও সে কার, মানে কর্মীটা কার। কারণ অনেক সময় মনে হয় যেটা ছাত্রলীগের, দেখেন কত বড় বড় পোস্টে ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটির যেই ছাত্র শিবিরের সম্মত সভাপতি না কি জানি, তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদ পদবি ছিল তার ভার্সিটিতে। আরও অনেকগুলো ছেলে আপনি দেখেন সাদ্দামের সাথে বসছে, সেলফি নিছে, এরকম কথা বলছে, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এই কথাটা বিএনপি বলে আড়ালে আবডালে না থেকে। অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল, তো বিএনপির তারা তো রাজনীতি করছে, তোমরা কেন কৌশলে এক দলের ভিতরে আরেক দল ঢুকে গেছো, এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ, ইসলামকে এটা শিক্ষা দিচ্ছে? কয় হ্যাঁ অবশ্যই দিচ্ছে, এটা তো কৌশল। কয় তাহলে জিহাদ কোনটা? লড়াই করতে হবে, রাজপথে থাকতে হবে, যার যার বক্তব্য আছে আর কি। তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে। ইভেন এইবার আপনি দেখবেন এটা নিয়ে খুবই ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের
শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে, সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্টেড ছিল, কিন্তু অন্তরে জামাত ছিল, মুখে জয় বাংলা সার্জিসের মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্টগুলো নিছে। এখন দুলুভাই অফার করছে আর কত পেয়ার কিয়া তো ডারনা কিয়া, না গান বলে নাই, মানে বিষয়টা ওইরকমই ছিল যে আপনি যদি জামাতকে পছন্দ করেন, জামাতকে প্রমোট করতে তো যোগ দেন দলে। অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে। এর আগে আওয়ামী লীগে কিন্তু আজহারী হুজুরকে আপনার জামাতের প্রোডাক্ট বোর্ড কিন্তু সরাসরি বলে দিছে, বলছে না যেটা জামাতের প্রোডাক্ট। তো তারপরেও আমরা চাই, বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি, আজহারী হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভালো লাগবে না। এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না, নো। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোক, আমার কাছে এটা বানতে ভালো লাগে না। আমি ওনারে দেখি একজন ওয়াজি হিসাবে। বাংলাদেশে কিছু ওয়াজি তো থাকুক ভাই উদারপন্থী, কোনো দলের দরকার নাই তো। কারণ ওই যে প্রথমে বলছি, বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানিয়া আমি একমাত্র ইউটিউবার মনে হয় যেটা নিয়ে এক ধরনের কথা বলার সুযোগ পাইছি, বা আমি বলছি যে আমি এটার পক্ষে না, কারণ এটা হারাম, তাই না? তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বুঝতো না? বুঝতো, কিন্তু কেন বলে নাই? মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে। তো বললে কি বিপদ হয় নাই? হয়েছে, আমারও হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। তো এখন আমি এই কারণে বলি যে মিজানুর রহমান আল আজহারী হুজুরের মতন আরও বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে। আমরা চাই আপনারা রাজনীতির বাইরে সর্বজন শ্রদ্ধেয় হন। যেমনটা মাশরাফি বিন মুর্তজাকে একসময় কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে, সাকিব আল হাসানকে, কিন্তু যেই মাত্র ক্ষমতা রাজনৈতিক দলে গেছে এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়ে গেছে, পড়ছে না? পড়ছে। সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না। আপনি আপনার ভোট দিতে পারেন, ফাইনালি আপনার ভোটাধিকার আছে, পরিবারকে বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক, গানের স্টেজ হোক, হ্যাঁ, বা বিনোদন জগতের আপনারা যেখান থেকে হন, যারা সর্বজন শ্রদ্ধেয় আপনারা রাজনীতির বাহিরে থাকা উচিত। তো আজহারী হুজুরকে আমরা অ্যাজ এ ইসলামিক স্কলার চাই। আপনি যেমনি আছেন এমনি, আপনারা হিন্দুরাও পছন্দ করে, মুসলিমরাও পছন্দ করে, আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও করে, জামাত করে, বিকজ একটাই কারণ, নট অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ ইসলামিক স্কলার। ডক্টর ফয়জুল হক খেপে গিয়েছেন মনিরুল ইসলাম রবি। মনিরুল ইসলাম রবি ফোন দিয়েছেন ডক্টর ফয়জুল হককে। ফয়জুল হকের কাছে জানতে চেয়েছেন কেন তুমি আজহারীর পক্ষে কথা বলছো। ডক্টর ফয়জুল হক বলছে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি কার পক্ষে কথা বলবো না বলবো সেটা আপনাকে জিজ্ঞাসা করে বলবো না। বলল যে বিএনপি করতে হলে এই ধরনের কথা বলা যাবে না। তখন ডক্টর ফয়জুল হক বলেছেন তারেক রহমান সাহেব যদি বলে তাহলে ঠিক আছে, আপনি কে? এই নিয়ে দুইজনের ভিতরে বিভিন্ন ধরনের কথা হয়েছে, যে সবগুলা কথা আমি বলছি না, আপনাদেরকে তাদের মধ্যে কি কথা হয়েছে তা একটু রেকর্ডটা এখন উপস্থাপন করছি, তারপরে আমি ফিনিশিংয়ে আরেকটু বিশ্লেষণ করব। আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে পাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমার জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করবো, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন?
কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? আমি ঢাকা শহরেই থাকি, আমি ঢাকা শহরেই থাকি। রবি মিয়া, আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারের জন্য আমি কথা বলতে পারবো না। আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমানকে আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। আমার পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। প্রিয় দর্শক, দুজন মানুষই আমার শ্রদ্ধেয় এবং প্রিয়। কেটিভি 24-এ দীর্ঘ কয়েক বছর যাবৎ দুইজন মানুষকেই আমি নিয়ে আসছিলাম টকশোতে। ডক্টর ফয়জুল হক মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, তার ওয়াইফও মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ঝালকাঠি থেকে তিনি নির্বাচন করবেন, যেখানে বিএনপির এক লিডার গত নির্বাচনে গাদ্দারি করেছিল বিএনপির সাথে। সেই ব্যারিস্টার শাহজাহান উমরের আসন থেকে ডক্টর ফয়জুল হক নির্বাচন করবেন বলে আমরা জানি। উনাকে তারেক রহমান সাহেব তার নির্বাচনী এলাকায় কাজ করার জন্য উনাকে ইঙ্গিত দিয়েছেন। তাই উনি বাংলাদেশে গিয়ে মালয়েশিয়া থেকে এখন নির্বাচনের মাঠে চষে বেড়াচ্ছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, হাজার হাজার মানুষ উনার কথা শুনছে। অসংখ্য মিডিয়াতে প্রতিদিন ডক্টর ফয়জুল হকের সাক্ষাৎকার নিচ্ছে এবং জনাব আজাহারি সাহেবের 2টি তাফসির মাহফিলেও ডক্টর ফয়জুল হক বক্তব্য দিয়েছেন। এখন আজাহারির মাহফিলে উনি কি বলেছেন বা আজাহারির পক্ষে উনি কি বলেছেন, যেহেতু আজাহারি একজন বড় মাপের ইসলামিক স্কলার, তার পক্ষে কথা বলার কারণে বিএনপির জন্য সুবিধা হবে মনে করেছেন ডক্টর ফয়জুল হক। আর আজাহারির পক্ষে কথা কেন বলল, সেই কারণে বেঁকে বসেছেন বিএনপির আরেক নেতা, আমাদের কেটিভি 24-এর দীর্ঘদিনের বক্তা জনাব মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ থেকে। আমি জনাব মনিরুল ইসলাম রবিকেও ধন্যবাদ জানাই সব সময় আমাদের সাথে থাকার জন্য। ডক্টর ফয়জুল হককে ধন্যবাদ জানাই আমাদের সাথে সব সময় দেওয়ার জন্য। কিন্তু আজকে তাদের ভিতরে যে কথাগুলা হয়েছে, যেই ল্যাঙ্গুয়েজে কথা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজে কথা হওয়ার কথা নয়। দুজনই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 24-এর এই গণ আন্দোলনে অবদান রেখেছেন। আমরা দুজনেরই অবদান অস্বীকার করতে পারি না। আজকে মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিএনপির ভিতরে যদি এরকম 2টা ভাগ হয়, 2টা দ্বন্দ্ব হয়, তাহলে বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় লুস্কান হয়ে যাবে। ব্যবসায় লুস্কান যেরকম হয়, রাজনীতিতে বিএনপি বর্তমানে লুস্কান্বিত হবে যদি আজহারির ব্যাপারে কোনো ধরনের বিরূপ মন্তব্য করেন। কারণ জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি এখন বাংলাদেশের তরুণ সমাজের একজন আইডল, যার মাহফিলে কোথাও লোকে জায়গা দেওয়া যাচ্ছে না। যশোরে আমরা শুনেছি 20 লক্ষ লোক হয়েছে, 9টা প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলের বাহিরে লক্ষ লক্ষ মানুষ ছিলেন। তাই মিজানুর রহমান আজহারিকে নিয়ে যতটা নীরবতা পালন করা যায় ততটাই বিএনপির জন্য ভালো হবে বলে আমি মনে করছি। কারণ আমরা যারা অনলাইন সোশ্যাল মিডিয়া দীর্ঘদিন কাজ করছি, তারা বিএনপি জামাতকে 2টা দলকেই কিন্তু প্রমোট করেছি, 2টা দলকেই সামনে আগিয়ে নেওয়ার জন্য জাতীয় পার্টির মতো গাদ্দার এবং আওয়ামী লীগের মতন খুনি দলকে খুনি হিসাবে সাব্যস্ত করার জন্য, 24-এর আন্দোলনে তরুণদেরকে মাঠে নামানোর জন্য আমরা সবসময় এই বিএনপি নেতাদেরকে লাইভে এনেছি, জামাত নেতাদেরকে লাইভে এনেছি। আমরা যেই কাজটা করে গিয়েছিলাম কন্টিনিউ, সেটা যেন 5 মাসে নষ্ট না হয়, ফসল যেন ঘরে তোলার আগে ঘূর্ণিঝড় এসে পাকা ধান নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কাচিনা চায়নি, সেটা এখনো অনেকেই হয়তো চায় না। তারই অংশ হিসেবে গতকালকে আজহারি সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম, সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারি ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া।
যদি ব্যক্তিটি আমাকে, আমার দল, আমার পরিবার, আমার সামাজিক স্ট্যাটাস কিংবা রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলতেন, হয়তো আমার জবাবের মাত্রাটা ভিন্ন থাকতো। কিন্তু যখন আমি দেখেছি যে ব্যক্তি আক্রমণটা শুরু করেছেন আজহারী ভাইকে কেন্দ্র করে, এবং আজহারী ভাইকে কেন্দ্র করে আমি কেন কথা বলছি এবং সেটা কেন বলছি, সে কারণে আমি কি করি কি করি না, আমার পরিচয় কি, সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন, তখন স্বভাবতই তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না। আমার কাছে মনে হয়েছে তিনি দিব্যি আমাকে হুমকি দিয়েছেন, তিনি আমার জন্য যে কোনো ধরনের থ্রেড হিসাবে আমার জন্য কাজ করছেন, তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, এবং সেটা করতে পারেন শুধুমাত্র আমি কেন ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে প্যাট্রোনাইজ করি কিংবা তাদের সাহায্য করি, তাদের পাশে থাকি, সে কারণেই তার গায়ের ভিতরে জ্বলন্তি উঠেছে। না হয় কোনো ভদ্র মানুষের পক্ষে রাজনৈতিক যত মতনৈক্য থাকুক, কোনো অবস্থাতেই একজন ইসলামিক স্কলারকে নিয়ে সরাসরি আরেকজন রাজনৈতিক কর্মীকে প্রশ্ন করে একেবারে হীনমন্যতার পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বলতে পারেন যে এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন, আপনি তো অনেক সময় আমাদের সাথে ছিলেন, আছেন, কথা বলার অনেক রং আছে, কিন্তু কথা বলার ধরনে মনে হচ্ছে যে তিনি আমাকে পেলে মনে হয় খেয়ে ফেলবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, গত প্রায় 16 বছরই নির্যাতনের শিকার ছিলাম, আর 6 বছর দেশের বাইরে ছিলাম। ফেসিবাদকে নিজের চোখের সামনে দেখেছি, আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করেছি, বিদেশে পর্যন্ত সুস্থ সুন্দরভাবে থাকতে পারিনি শুধু ন্যায় কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। আজও বাংলাদেশে আমার কণ্ঠ আমার জায়গা থেকে সর্বোচ্চ উঁচু রাখবো, থাকবে ইনশাআল্লাহ। সেটা কেউ বন্ধ করার কোনো দুঃসাহস দেখালে বরং তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে, আমার কণ্ঠ চলমান থাকবে। আমি ধর্মের পক্ষে কথা বলবো, আমি সত্যের পক্ষে কথা বলবো, আমি ইসলামের পক্ষে কথা বলবো, এটা তো আমার আইডেন্টিটি, এটা তো আমার ক্রাইসিস হওয়ার কথা না। আমি দল করব, দল করতে গিয়ে তো আমি ধর্ম বিদ্বেষী হব না, ধর্ম বিরুদ্ধাচরণ করব না, বরং দলকে আমার এই ধর্মীয় অনুশাসন, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করা শিখাবো, শ্রদ্ধা করা শিখাবো, দলের সাথে তাদের একটা লিঙ্ক আপ তৈরি করে দিব, সম্পর্ক তৈরি করে দিব। আপনারা দেখেছেন আমি একটি দল করি, কিন্তু এই দলের বাহিরেও বাংলাদেশের সার্বজনীন সকল দলের মানুষদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে, ওঠা বসা রয়েছে সকল দলের সাথে, আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে একটি সুসম্পর্ক অব্যাহত আমি রেখেছি। আমার কনসেপ্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, এবং শেখ হাসিনা জুলুম করেছে যাদেরকে, তারাই আমার কাছে মজলুম, তাদের পাশে আমার দাঁড়ানো এটা আমার ইমানি দায়িত্ব। লোকটা আমার দল না করলেও যেহেতু হাসিনা তাকে দুর্বল করেছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জেলের মধ্যে বন্দী রেখেছে, ওই লোকের পক্ষে আমাকে কথা বলা এটা আমার নৈতিক দায়িত্ব। আমি সেই জায়গা থেকে কথা বলছি। আমি শুধু আজকে নয়, যখন দীর্ঘ গত প্রায় 6 বছরের বিভিন্ন সময়ের অসঙ্গতি আওয়ামী লীগের দেখেছি, সেই সময় আওয়ামী লীগের যতটা কথা বলেছি, তার পাশাপাশি আমাদেরও মধ্যে যদি কেউ কোনো ধরনের যেটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে সেটার প্রতিবাদও আমি করেছি। এমনকি নিজ দলের বাহিরে গিয়েও বহু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, শুধুমাত্র আমার ব্যক্তিগত চেতনার জায়গা থেকে। তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি কার কথায় আমার বক্তব্য বন্ধ রাখবো? আবার তো শায়েখ আজহারীর ইস্যু নিয়ে, তারপর বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের ইস্যু নিয়ে, 116 জন আলেমের তালিকা শেখ হাসিনা করেছিল, সেই ইস্যু নিয়ে আমি তো সবার আগে রাজপথে ছিলাম, আমি তো কথা বলেছি। কই কেউ তো তখন আমার এই বক্তব্যের প্রতিবাদ করার দুঃসাহস পাননি। তাহলে আজকে কোথ থেকে আপনি শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্যের উপরে আমি বক্তব্য দিয়েছি কেন, সেই প্রশ্ন তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আমি বাংলাদেশের জনতার কথা বলবো, আমি বাংলাদেশের জনগণের কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এই বিএনপির বর্তমানে একটি সংস্কার কার্যক্রম চলছে 31 দফা। এই 31 দফা কার্যক্রমের মধ্যে আপনার একটি দফা তাদের প্রণয়ন করা আছে, সেই দফাটা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি কোন সঠিক পথে আছি না অন্য মানুষরা সঠিক পথে আছে। 31 দফার 6 নম্বর দফায় আছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে 70 অনুচ্ছেদ সংশোধনের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং বিবেচনা করবেন। তাহলে আমার দল কত উদার, তিনি 70 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মুক্ত স্বাধীনতার জন্য, মানে যারা সংসদ সদস্য হবেন তাদেরকেই এই আইন থেকে বাহিরে রাখবেন যাতে তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে। তা আপনি আমি এখন পর্যন্ত তো সংসদ সদস্যই না, একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার ধর্মীয় স্কলারের পক্ষে মতামত দিব, আমি আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমার একটা সুচিন্তিত মতামত দিব, তাতে তো কারো জ্বলন্তি হওয়ার কথা না। যেমনটা আজকে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন পক্ষে কিংবা বিপক্ষে, সমস্যা তো কিছু নেই, যারা দিচ্ছেন তাদেরকে ওয়েলকাম, আমি যেটা দিচ্ছি সেটাকেও ওয়েলকাম জানানোর মানসিকতা থাকতে হবে।
কিন্তু কোত্থেকে কোন হনুরে এসে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশকে ক্ষতিগ্রস্ত করছেন, আবার আমাকে বক্তব্য দিতে দিবেন না, এটা জাতি কোনোভাবে মেনে নেয়নি, যার প্রমাণ গতকালকে থেকে দেখেছেন। আমি শুধুমাত্র দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই বিষয়গুলো নিয়ে নতুন করে আর কথা বলতে চাই না, কিন্তু যেই ভদ্রলোকটি এই অপকর্মটি করেছেন শিক্ষা নিয়ে নিন। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।